শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন, সরাসরি চলে যাচ্ছে সেখানে। মাঠ পর্যায়ে ভোগান্তি নিরসন, ইয়েস, সঠিক একটি পয়েন্ট আপনারা আইডেন্টিফাই করেছেন। আমরাও এই কমিশন দায়িত্ব গ্রহণ করার পরে এখানে আমরা যারা ডান থেকে বামে বসে আছি আমরা সবাই নতুন এখানে, এবং আমরা সবাই উপলব্ধি করেছি যে বিশেষ করে এনআইডি সেবায় যথেষ্ট ভোগান্তি হচ্ছে মাঠ পর্যায়ে। আমরা আইডেন্টিফাই করেছি প্রায় 4 লক্ষের কাছাকাছি, 3,78,000 আবেদন পেন্ডিং ছিল এনআইডি সংশোধনে। আমরা কঠোর নির্দেশনা দিয়েছি এবং আমাদের সচিবালয় থেকে আমাদের সম্মানিত সিনিয়র সচিব এবং ডিজিএনআইডি সহ সকলে প্রোগ্রাম হাতে নিয়েছেন, ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন, যাতে করে দ্রুততম সময়ে নাগরিকরা তাদের বৈধ সেবাটা পান। তবে একথাও সত্য যে এই সব আবেদনের মধ্যে একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজ আছে যারা প্রতারণার আশ্রয় নিতে চাচ্ছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তাদের জন্য যেন সাধারণ নাগরিক ভোগান্তিতে না পড়েন সেটার জন্য আমরা আরো ভালো স্ক্রিনিং পদ্ধতি চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ অতি সহসে। বাড়ি বাড়ি কার্যক্রম কতদিন চলবে? আমাদের ধারণা ইনশাআল্লাহ আমরা যদি দ্রুততার সাথে কাজ করি 30শে জুনের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। ডিসেম্বরে একটা টাইম লাইন নিয়ে আপনারা কথা বলেছেন। জি হ্যাঁ, আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তৃতায় সম্ভাব্য একটা উইন্ডো নিয়ে কথা বলেছেন যে 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2026-এর জুন পর্যন্ত এই সময়কালের মধ্যে উনি একটা উইন্ডো আশা করছেন। তো আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটাই ধরে নিতে হবে প্রস্তুতির জন্য। অ্যাকচুয়ালি আমরা সবসময় প্রস্তুত। আজকে ভোটার তালিকা প্রণয়ন করার উদ্দেশ্য হচ্ছে এক ধরনের প্রস্তুতি। তো তদুপরি আমাদের যেহেতু আমরা যাচাই বাছাই সহ সবকিছু করছি, এই যাচাই বাছাই কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণ প্রক্রিয়ায় বেসিক্যালি দুটো জিনিস আছে। একটা হচ্ছে যারা 1 জানুয়ারি 2007-এর আগে যাদের জন্ম, 1 জানুয়ারি 2007 বা তার আগে যাদের জন্ম, অর্থাৎ যারা গতকালকে 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা। এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। আমরা রেডিলি আমরা নির্বাচনের আগে তফসিল ঘোষণার আগে যে একটা তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় তাদেরকে ঢুকিয়ে ফেলবো যদি আমরা এর মধ্যে তাদের তথ্য সংগ্রহ করতে পারি। দ্বিতীয় যে ক্যাটাগরি অফ ভোটার হবে যারা হচ্ছে এই বছরে যারা ভোটার হবেন, অর্থাৎ 2025 সালের 2রা জানুয়ারি থেকে 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হবেন তাদের ব্যাপারে বর্তমান আইন অনুযায়ী ভোটার নিবন্ধন আইন এর ধারা 3 বর্গীয় জ অনুযায়ী যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি প্রতি বছর। তবে আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। তবে এটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে এটি নিশ্চিত যে যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যকভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন, আমরা সরাসরি ছিলাম সেখানে। খুলনায় কাজে আসছে না 7.5 কোটি টাকা ব্যয় নির্মিত 2টি ফুটওভার ব্রিজ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, ফুটওভার ব্রিজ ব্যবহার নিয়ে পথচারীরা কি বলছেন জানাবেন। খুলনা বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিএল কলেজের অদূরেই 2টি ফুটওভার ব্রিজ নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে এই ফুটওভার ব্রিজ নির্মিত হলেও আসলে কোনো কাজে আসছে না এই ফুটওভার ব্রিজগুলো। মূলত এই ফুটওভার ব্রিজগুলোর
যে স্থাপনার যে আসলে জায়গাটাই আসলে সঠিক হয়নি বলে দাবি পথচারীদের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে কিন্তু লোকজন আসলে হেঁটে হেঁটে আসছে। তারা কিন্তু এত সময় ক্ষেপণ করে ফুটওভার ব্রিজে যাচ্ছে না, যার কারণে আসলেই ফুটওভার ব্রিজ কাজে আসছেন। এবং আমরা দেখেছি যে এই ফুটওভার ব্রিজের সন্ধ্যার পরে এই খুলনা বিশ্ববিদ্যালয় এবং বিএল কলেজের অদূরে যে ফুটওভার ব্রিজটা সন্ধ্যার পরে কিন্তু মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। আমি একাধিক পথচারীর সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে ফুটওভার ব্রিজ এখানের কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে কোনো যানজট সৃষ্টি হয় না। বিএল কলেজের ঠিক সামনে যদি ফুটওভার ব্রিজটা হতো এবং গল্লামারি এলাকা দিকে যদি ফুটওভার ব্রিজ বা সোনারডাঙ্গা দিকে হতো, তাহলে হয়তো বা এটা জনসাধারণের কাজে আসতো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সড়কটিতে আমরা এখন আপনাদের দেখাচ্ছি, এই সড়কটি কিন্তু খুব বেশি যানজট নাই এবং এখানে ফুটওভার ব্রিজ একদম অযৌক্তিক বলে দাবি এখানকার পথচারীদের। এবং তারা যেটি বলেছে এটা আসলে তড়িঘড়ি করে কারোর স্বার্থ হাসিলের জন্যই এই দুটি ফুটওভার ব্রিজ 7.5 কোটি টাকা ব্যয় আসলে নির্মিত হয়েছে, যেটা আসলে কোনো নগরবাসীর কোনো কাজেই আসছে না। তাদের দাবি যে পরবর্তীতে এমন কোনো উদ্যোগ নিতে হলে অবশ্যই যেন স্থান নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়, সেটা তাদের দাবি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটওভার ব্রিজগুলোতে আসলে পোস্টার প্যানা দিয়ে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যে এখানে আসলে রাতের বেলায় নির্বিঘ্নে অপরাধ সংগঠিত বা মাদকাসক্ত কাজ করা অনেকটাই নিরাপদ বলে দেখা যাচ্ছে। দর্শক, আমি আর একটু বলতে চাই যে এই ফুটওভার ব্রিজের বিষয়ে আমি সড়ক ও জনপদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে তৎকালীন খুলনা সিটি কর্পোরেশনের যে মেয়র ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি, তার সাথে পরামর্শ করেই কিন্তু এই দুটি ফুটওভার ব্রিজের জায়গা নির্ধারণ করা হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের এক সুপারিশ ছিল এই দুটি স্থানে ফুটওভার ব্রিজের নির্মাণের, এমনটি বলেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে পরবর্তীতে তারা এই বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দিবে এমনটি জানিয়েছে। তো খুলনা থেকে আসলে ফুটওভার ব্রিজের তেমন কোনো কাজেই আসছে না পথচারীদের। এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। খুলনায় কাজে আসছে না 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ফুটওভার ব্রিজ, কেন আসছে না, কি কারণ জানাচ্ছিলেন নূর ইসলাম রকি। গাজীপুরের শফিপুরে ফ্লাইওভারের নিচের অংশ দখল করে রমরমা ব্যবসা চালাচ্ছে একটি চক্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, দখল রোধে প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়েছে কিনা, এ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলোতে কিন্তু যে জায়গায় তীব্র যানজট থাকতো সেই সমস্ত জায়গায় কিন্তু যে ফ্লাইওভারগুলো গড়ে তোলা হয়েছে, সেই ফ্লাইওভারের নিচের অংশ কিন্তু সেই আগের মতন চিত্রই কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটি ফ্লাইওভারেই কিন্তু আপনার তীব্র যানজট এবং জনদুর্ভোগ বেড়েছে। এবং আপনি জানেন যে প্রতিটি ফ্লাইওভারের নিচের যে অংশ সেটা কিন্তু দখল হয়ে গেছে এবং এখানে বাসাবাড়ি থেকে শুরু করে সব ধরনের দোকানপাট এবং রড সিমেন্ট বিক্রির দোকান পর্যন্ত আমরা দেখেছি যে এখানে গড়ে উঠেছে এবং অসাধু ব্যবসায়ী এবং কিছু রাজনৈতিক ছত্রছায়া এবং পুলিশের সহায়তায় কিন্তু এই সমস্ত ব্যবসায়ী ফ্লাইওভারের নিচটা কিন্তু দখল হয়েছে। আপনারা জানেন যে এখানে প্রত্যেকটি দোকানে কিন্তু 1,000 টাকা হতে 2,000 টাকা 3,000 টাকা পর্যন্ত দিয়ে কিন্তু তারা দোকান করছেন। এবং আমরা এই ব্যাপারে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম। হাইওয়ে পুলিশে আমাদেরকে যেটি জানিয়েছেন, এখানে কিন্তু এই জায়গা কিন্তু আপনার ডাক উঠেছে, অর্থাৎ এখানে কিন্তু যে দোকানদারি করছেন তারা কিন্তু ইজারা নিয়ে দোকানদারি করছেন, এইরকমটা জানিয়েছেন। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এই সমস্ত যে আপনার গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে আপনার সেই শফিপুর পর্যন্ত কিন্তু যে ফ্লাইওভারের নিচগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন দখল মুক্ত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং কিছুদিনের মধ্যে কিন্তু দখল মুক্ত করা হবে, এইরকমটা কিন্তু জানিয়েছেন। তো আপনি যেটা জানেন যে গাজীপুরের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু আপনার দীর্ঘদিন ধরেই কিন্তু আপনার এই সমস্ত দোকান থেকে শুরু করে বাসাবাড়ি পর্যন্ত এবং স্যানিটারি যে দোকানপাট সব কিন্তু এখানে ইট বালি খুয়া শুকরি সবকিছু কিন্তু এই জায়গাগুলোতে রেখে বিক্রি করা হচ্ছে এবং ভাসমান দোকানপাট এবং সবজির দোকান থেকে শুরু করে রকমারি দোকানপাট কিন্তু বসে। এবং আপনি জানেন যে যতই সন্ধ্যার সময় কিন্তু এই জায়গায় রাস্তা দিয়ে কিন্তু আর মানুষরা হাঁটতে পারে না, রাস্তা কিন্তু সংকুচিত হয়ে যায় এবং উভয় পাশে সড়কে কিন্তু আপনার সড়কে ভাসমান যে দোকানপাট সেগুলো কিন্তু বসতে বসতে এমনই অবস্থা হয় যে রাস্তা সংকুচিত হয়ে যায় এবং সংকুচিত সেই সমস্ত রাস্তায় কিন্তু আপনার চুরির ঘটনা এবং ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে অহরহ। তো আপনি জানেন যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে তার টঙ্গী থেকে সেই চন্দ্রা পর্যন্ত যে গুরুত্বপূর্ণ যে ফ্লাইওভারের নিচের অংশ কিন্তু
বহু আগেই দখল হয়ে গেছে এবং এটি দখল করে রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু এই সমস্ত দখলবাড়িত্ব চলছে। তো এখানে পুলিশ তৎপর রয়েছে এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো আমরা সরজমিনে ঘুরে দেখেছি প্রতিটি এখানে কিন্তু যে শত শত দোকানপাট এবং বসত বাড়িও কিন্তু এখানে করা হয়েছে। তো সাধারণ মানুষ যেটা বলছেন যে মানুষ যেন নির্বিঘ্নে এটার নিচে দাঁড়াতে পারে এবং এখানে কিন্তু একটা কিছু করে দেওয়ার জন্য কিন্তু সেটা বারবার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই ব্যাপারে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং এখানে কিন্তু আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই দখলবাজিত্ব চলছে। তো সাধারণ মানুষ চাচ্ছেন যে এগুলো অবমুক্ত করে এখানে খোলা একটা পরিবেশ এবং মানুষ দাঁড়াতে পারে এরকম একটি পরিবেশ তৈরি করার জন্য। তো আমরা দেখেছি যে মিরের বাজার এলাকায় কিন্তু ভাসমান স্ট্যান্ড গড়ে করা হয়েছে, দখল করে কিন্তু সেই জায়গা দখল করে কিন্তু বিভিন্ন দোকানপাট বাসা বাড়ি পর্যন্ত নির্মাণ করে এগুলা ব্যবহার করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর নাওজুর ফ্লাইওভার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের শফিপুরে ফ্লাইওভারের নিচের অংশ দখল করে ব্যবসা চালাচ্ছে একটি চক্র। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। অনুমোদনহীন অটো রিকশার দৌড়াতে যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে নওগাঁ শহরের মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, যানজট নিরসনে কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ এবং কি বলছেন স্থানীয়রা, সব মিলিয়ে জানাবেন। নওগাঁ জেলা শহরটাই যেন হয়ে গেছে অটো রিকশার শহর এবং গত এক বছর যাবৎ যদি বলি যে একেবারেই কান্নার রোল কিংবা মৃত্যুর মিছিল থামছে না। প্রতি সপ্তাহের প্রত্যেকটা দিনই শহরের তো বটেই জেলার কোথাও না কোথাও লাশের মিছিল যুক্ত হচ্ছে, ঝরে যাচ্ছে প্রাণ। নওগাঁ শহরের তো বটেই অন্যান্য জেলা শহরের অন্যান্য রাস্তাগুলো সেই সেকেলের রাস্তাগুলো সংকীর্ণ সরু রাস্তায় অতিরিক্ত যানবাহন, অবৈধ যানবাহন, বিশেষ করে লসিমন, করিমন, ভটভটির বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর আঞ্চলিক মহাসড়কের, যেটা নওগাঁ শহরের প্রবেশদ্বার। এইখানে আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত বিভিন্ন রকমের যানবাহন যাতায়াত করছে। আপনাকে যদি বলি যে নওগাঁ জেলায় গত সদ্য বিদায়ী বছরে অন্তত 65 জন নিহত হয়েছে এবং হতাহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক। এবং এ সকল দুর্ঘটনার কারণ হিসেবে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক এবং ওভারটেকিংয়ের প্রবণতাকে দায়ী করা হচ্ছে। আমি জেলা পুলিশ কার্যালয় থেকে যে তথ্য জানিয়েছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে বিভিন্ন স্থানে গত বছরে 47টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছে 51 জন আর আহত হয়েছে 32 জন। এছাড়া আমাদের বিভিন্ন তথ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী আমরা যেটি জেনেছি যে শুধু ডিসেম্বর মাসে মৃত্যু হয়েছে 14 জন এবং আহত হয়েছে প্রায় 15 জনের। এবং এসবের মূল কারণটা হচ্ছে নওগাঁয় ভটভটি, নসিমন, করিমন, বালু ট্রাক, ব্যাটারি চালিত ইজি বাইকের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব যানবাহন নিয়ে যারা সড়কে নামছে তারা অধিকাংশ অদক্ষ চালক। এর ফলে কখনো নিজেই মৃত্যুমুখে পতিত হচ্ছেন, আবার কখনো অনেকে মারছেন। এছাড়া সরকার আইন মানা হচ্ছে না, যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক, ওভারটেকিং প্রবণতায় আশঙ্কাজনক হারে এই বাড়ছে সড়ক দুর্ঘটনা। সড়কের অবৈধ যানবাহন অবাধে চলাচলে সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, বালুবাহী ট্রাক, ইটভাটা, ট্রাক্টর, পাওয়ার টিলারের বেপরোয়া চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করছেন সচেতন মানুষ। এছাড়া ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাকেও অনেকে দুষছেন। এছাড়া যদি আমি সিএনজি চালক এবং অটোরিকশা চালকদের সাথে কথা বলেছি, তারা দুষছেন বাস চালকদের। কিন্তু বাস চালকদের বক্তব্য যে তারা আবার দুষছেন যে সড়কে বেপরোয়া সিএনজি চালক এবং অটো চালক যাদের কোনো প্রশিক্ষণ নেই, তারা যত্রতত্র পার্কিং করে রাখছে এবং যেখানে সেখানে ঘোরাচ্ছে, কোনো সিগন্যাল তারা ব্যবহার করছে না। মূলত এসব কারণেই সড়ক দুর্ঘটনা ব্যাপক হারে ঘটছে। এটা নিয়ে আমি জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে পুলিশের তরফ থেকে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে সড়ক দুর্ঘটনা কমানো যায়। কিন্তু সাধারণ মানুষ এর সুফল তেমন একটা পাচ্ছে না। তারপরও কার্যকর পদক্ষেপ চাই নওগাঁর সচেতন মানুষ। তো নওগাঁ থেকে সড়ক দুর্ঘটনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইশরাত, আপনাকে ধন্যবাদ।
অটোরিকশার দৌড়াতে যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে নওগাঁ শহরের মানুষ। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসেন। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আজ চট্টগ্রামের আদালতে তোলা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চিন্ময়কে কখন আদালতে তোলা হবে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। চিন্ময় কৃষ্ণ দাসের যে যাবেন শুনানি সেটি এখনো শুরু হয়নি। আমরা যেটি বিভিন্ন মাধ্যমে জেনেছি, একটু পরে মূলত মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের যে মামলা, সে মামলার জামিন শুনানির কথা রয়েছে। আমরা সকাল থেকে আদালত প্রাঙ্গণ দেখেছি। এই জামিন শুনানিকে কেন্দ্র করে পুরো আদালত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ আদালত প্রাঙ্গণে যতগুলো সড়ক রয়েছে বা প্রবেশদ্বার রয়েছে, সবগুলো প্রবেশদ্বার কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু 2টি প্রবেশদ্বার দিয়েই পুলিশ তল্লাশি চালিয়ে কিন্তু যারা আদালত প্রাঙ্গণে সেবা প্রার্থী রয়েছে তাদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসেন। নয়তো সবগুলো সড়কে কিন্তু পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে আমরা যতটুকু জেনেছি, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এবং আদালত সূত্রে যেটা জেনেছি, চিন্ময় কৃষ্ণ দাসকে কিন্তু আদালতে আনা হয়নি। ওনার শুধু যে মামলার যে জামিন শুনানি সেটি আজকে হওয়ার কথা রয়েছে, সেজন্য ওনাকে আদালতে আনা হয়নি। তারপরও আদালত প্রাঙ্গণে যে নিরাপত্তা ব্যবস্থা, সেটার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি কিন্তু অন্যান্য সংস্থার লোকজনও কাজ করছে। একটু পরেই কিন্তু এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তার যে জামিন শুনানি সেটি হওয়ার কথা রয়েছে। এবং সেই যে রাষ্ট্রদ্রোহ মামলার যে আসামি চিন্ময় কৃষ্ণ দাস, সেটিকে কেন্দ্র করে কিন্তু আদালত প্রাঙ্গণে যে তাণ্ডব ভাঙচুর, সেই ঘটনায় কিন্তু একজন আইনজীবী, সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেই কারণে আদালত প্রাঙ্গণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 3টি মামলা এবং তার পরিবারের পক্ষ থেকে 2টি মামলা, তারপরে একজন প্রার্থী আহত একজন ব্যক্তি কিন্তু মামলা দায়ের করেছেন। মোট এই চিন্ময় কৃষ্ণ দাস এই যে আদালতে তোলার ঘটনায়, যে আদালত তাণ্ডবে, এই ঘটনায় মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। 6টি মামলা ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এবং যে আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সে সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং কয়েকজন কিন্তু আদালতে জবানবন্দি পর্যন্ত দিয়েছেন বলে আমরা জেনেছি। এবং গতকালকে আমরা দেখেছি আদালত এলাকায় দুপুর 2টার দিকে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে অন্যান্য যারা সাধারণ আইনজীবী রয়েছেন তাদের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হয়েছে। সেই মানববন্ধনে কিন্তু সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন। পাশাপাশি এই যে মামলা দায়ের করেছে, সেই মামলা যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার কথা বলেছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। পাশাপাশি তারা বলছেন এই মামলা যেন দ্রুত নিষ্পত্তি করা, এবং যে আসামি চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে শাস্তি যে দাবি করছেন আইনজীবীরা, তারা বলছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের সর্বোচ্চ শাস্তির দাবি নিশ্চিত করছেন সাধারণ আইনজীবী সহ থেকে শুরু করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এবং সকাল থেকে যেটি দেখেছি, আদালত এলাকার যে কঠোর নিরাপত্তার পাশাপাশি অন্যান্য সংস্থারও যারা লোকজন তারা কাজ করছে। এবং একটু পরে মহানগর দায়রা জজ আদালতে যে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস, তার যে জামিন শুনানি সেটি হওয়ার কথা রয়েছে। এবং জামিন শুনানির পর আসলে জানা যাবে তাকে জামিন দেওয়া হচ্ছে বা কি তার সাজা, যে জামিন শুনানির বিষয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো। আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আজ আদালতে তোলা হবে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। সুন্দরবনে কাকড়া আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SS সোহান। সোহান, নিষেধাজ্ঞার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং এর নিয়ে স্থানীয় জেলেদের প্রতিক্রিয়া কি আসলে জানাবেন? আর সুন্দরবনে মূলত 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত কাঁকড়া আহরণ নিষেধাজ্ঞা থাকে। এবং এই নিষেধাজ্ঞা কিন্তু শুধু এই 2025 সাল নয়, দীর্ঘদিন ধরে কাঁকড়ার প্রজনন বৃদ্ধি এবং কাঁকড়ার বংশবৃদ্ধির জন্য কিন্তু এই নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। এই সময়ে সুন্দরবনে যারা কাঁকড়া আহরণ করে থাকেন তারা কিন্তু সুন্দরবনে প্রবেশ করতে পারেন না, এবং সুন্দরবনের অভ্যন্তরে সকল প্রকার কাঁকড়া আহরণ, পরিবহন এবং ক্রয় বিক্রয় কিন্তু নিষিদ্ধ থাকে। এবং জেলেরাও খুব স্বতঃস্ফূর্তভাবে এই নিষেধাজ্ঞা মান্য করেন। তবে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে যাওয়া যেসব জেলেরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সুন্দরবনে মা ইলিশ রক্ষা, ঝাটকা রক্ষা,
সুন্দরবনে প্রজনন মৌসুমে মাছ আহরণে নিষেধাজ্ঞা সহ নানা কারণে প্রায় 6 মাস ধরে কিন্তু সুন্দরবনে মাছ এবং কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা থাকে। এই যে দীর্ঘ সময় সুন্দরবনে যেতে না পেরে জেলেরা কিন্তু বেশ আর্থিক সংকটে থাকেন এবং এই সময়টি বেশ আর্থিক কষ্টের মধ্যে দিয়ে কাটায় তারা। জেলেরা আমাদের কাছে দাবি জানিয়েছেন যে এই যে সময়টা নিষেধাজ্ঞা থাকে সুন্দরবনে, এই সময়ে যদি সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য কোনো বিকল্প কাজের ব্যবস্থা থাকে তাহলে তারা কিন্তু একটু সচ্ছলভাবে চলতে থাকে। এবং এই নিষেধাজ্ঞার বিষয়ে বন বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম। বন বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞা বলবৎে তাদের নজরদারি বাড়ানো হয়েছে এবং বনরক্ষীরা সার্বক্ষণিক জেলেদের উপর নজরদারি রাখবেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে আসলে সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষেধাজ্ঞার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এস সোহান। রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমাকে যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, সেই কারণে জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু অত্যন্ত কষ্ট করে এটা তৈরি করেছেন, যে আপনাদের সামনে প্রেজেন্ট করবেন। আমাদের সঙ্গে আছে আমাদের আরেকজন অত্যন্ত প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম খান। আমি এখন জনাব ইকবাল হাসান মাহমুদকে মাইক্রোফোন দিচ্ছি। তিনি আপনাদের সঙ্গে এই বিদ্যুৎ খাতে যে দুর্নীতি, সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন। না, আমি একটু কাছে দিই। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি বিদ্যুৎ খাতের যে আওয়ামী লীগ ম্যাজিক দেখাতে চেয়েছিল, ম্যাজিক করতে যে বাংলাদেশের মানুষের কে সর্বশান্ত করে দিয়েছে। এবং আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে মাস শেষে বিদ্যুতের বিল পে করেন। আর বিশেষ করে প্রিপেড মিটার দিয়ে আপনারা যে বিল পেমেন্ট করেন, 100 টাকার কার্ড কিনলে 80 টাকার 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতে। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে ম্যাজিক দেখাতে চেয়ে। এবং এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রে লুটপাট হয়েছে। তো আমরা অনেকদিন ধরে স্টাডি করতেছি আওয়ামী লীগের যে উন্নয়নের যে স্লোগান গুলো চলছিল, সেগুলোকে দেখে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমরা এটা কাজ করেছি, কাজ চলছে আমাদের। বিদ্যুতেরটা আমি মোটামুটি শেষ করে, এখনো শেষ হয়নি, তবে যতটুকু করেছি এর থেকে আপনারা একটা আইডিয়া পাবেন যে তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে। এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। তো সেই জন্য একটু আপনাদের সামনে আমি একটু সময় নিয়ে এই প্রেজেন্টেশনটা করবো, আপনারা দেখবেন এবং এরপরে এটার সামারি আপনাদের ইমেইলে পৌঁছে যাবে। কারণ এটা সামারিটা অনেক বড়, 7-8 পাতার সামারি। তো আপনাদের ইমেইলে পৌঁছে দেওয়া হবে। এবং আমি আশা করি যে পত্র প্রত্যেকটা সেক্টর ধরে আপনাদের পত্রগুলো আসা উচিত এবং মিডিয়াতেও আসা, ইলেকট্রনিক মিডিয়াতেও আসা উচিত। এই জিনিসগুলো মানুষের জানা উচিত, কিভাবে মানুষদের পকেট কেটে বিদ্যুৎ দেওয়ার নাম করেছে। এবং আজকে বিদ্যুৎ স্বপ্ন দিতেও দেওয়া যাচ্ছে না, বিগত জ্বালানি কিনতে পারতেছি আমরা। তো আমি এখন আপনার মিডিয়া সেলের কেউ আছে তো? মিডিয়া সেল মুগুল আছে তো। আমি এখন
অনুরোধ করব এটা শুরু করতে। প্রথমে আমাদের বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির বিশ্লেষণ, সে বিশ্লেষণটা তুলে ধরছি। রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। বরিশালে শীতের মধ্যেও কমছে না ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। দেখুন, শীতের প্রকোপে কিন্তু ডেঙ্গু রোগের তেমন একটা প্রভাব না দেখা গেলেও এ বছরটা কিন্তু পুরোপুরি ভিন্ন, এবং এই বছরের শুরুতেই কিন্তু আমরা দেখেছি এই বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতাল সহ বিভাগের 6 জেলার যে বিভিন্ন হাসপাতাল আছে সেখানে কিন্তু 15 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এবং আমরা দেখছি যে এই শীতের মধ্যে কিন্তু প্রতিনিয়তই আসলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা যদি একটু বিগত বছরগুলোর দিকে তাকাতে চাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে বরিশাল বিভাগের এই 6 জেলায় গত এক বছরে কিন্তু 64 জন এর কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এবং এই 64 জনের মধ্যে 52 জনই কিন্তু এই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এবং আমরা দেখছি যে আসলে এই যে আপনাদেরকে বর্তমানে যে ওয়ার্ডটি দেখাচ্ছি, এটা কিন্তু আসলে একটা ডেঙ্গু জোন বা ডেঙ্গু ব্লক, কিন্তু এখানে কিন্তু যে ডেঙ্গু রোগী আছে তেমন কিন্তু কোনো আমরা লক্ষণ দেখছি না। কারণ এখানে এই ডেঙ্গু রোগীদের পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদেরও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে তারা কিন্তু মশারি না টানিয়েই কিন্তু চিকিৎসা নিচ্ছে। এবং পুরো হাসপাতাল জুড়েই একটা অসচেতনতা দেখতে পাচ্ছি। যেমন রোগীদের নানা ধরনের অজুহাত আছে, ঠিক তেমনি যারা হাসপাতালে এখানে কর্মরত যারা নার্স আছে তারাও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে আসলে। তবে কি কারণে আসলে রোগীরা মশারি টানাচ্ছে না, এ বিষয়ে কিন্তু আরও নজরদারি বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কিন্তু হাসপাতাল সংশ্লিষ্টরা। আমরা কথা বলেছিলাম বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, সেখানে তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশালে কিন্তু এই ডেঙ্গু রোগ যে বাড়ছে সেটি কিন্তু আসলে আবহাওয়ার কারণে, এবং এই ডেঙ্গু রোগের কিন্তু আসলে প্রতিনিয়ত নানাভাবে কিন্তু আসলে এই রোগের যে লক্ষণগুলো সেগুলো পরিবর্তন হচ্ছে। এই সব কারণেই কিন্তু শীতেও ডেঙ্গু রোগী বাড়ছে। তবে চিকিৎসকরা বলছে যে সবাই যেন এই ডেঙ্গু রোগের বিষয়ে যেন সচেতন থাকে, এবং এই সবার সচেতনতার মাধ্যমেই কিন্তু এই ডেঙ্গু রোগ কমে যাবে বলে কিন্তু অনেকটাই এই ডেঙ্গুর প্রভাব মুক্ত হবে দক্ষিণাঞ্চল, এমনটাই আশা কিন্তু চিকিৎসকদের। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। দেখছেন দেশ জনপদ লাইভ। ময়মনসিংহে জমে উঠেছে মাসব্যাপী তাঁত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন? মেলায় দর্শনার্থী সকালে কিছুটা কম থাকলেও আমরা দেখি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শনার্থীদের যে চাপ সেটি কিন্তু লক্ষণীয় হয়ে ওঠে, এবং মাসব্যাপী এই তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলায় একেবারেই জমজমাট হয়ে উঠেছে বেচা বিক্রি। এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী এবছর মেলায় এসে কিন্তু তারা বেচা বিক্রি করতে পারছেন। অর্থাৎ ময়মনসিংহের কাছারির বালুরঘাটে এই মেলাটি কিন্তু গত 12ই ডিসেম্বর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, অর্থাৎ আগামী 12ই জানুয়ারি এই মেলাটির শেষ হওয়ার কথা রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে সাধারণ দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনা করে তারা কিন্তু মেলার সময় বাড়ানোর বিষয়টিও কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে একেবারেই মধ্যরাত পর্যন্ত কিন্তু মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, এবং আমরা দেখেছি দোকানিরা কিন্তু বিভিন্ন অফারে কিন্তু তারা পণ্য বিক্রি করছেন।
এবং মেলায় এসে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু লক্ষ্য করা গেছে। অর্থাৎ অনেক ক্রেতা বলছেন যে অনেক দোকানি দাম বেশি রাখার চেষ্টা করছেন, আর দোকানিরা বলছেন যে তারা কিন্তু মেলায় এসে কিন্তু তারা বিভিন্ন অফারে কিন্তু পণ্য বিক্রি করছেন, যার কারণেই কিন্তু স্বাচ্ছন্দ্যে ক্রেতারা পণ্য কেনাকাটা করতে পারছেন, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি মেলায় কিন্তু শিশুদের জন্য বিভিন্ন রাইড রাখা হয়েছে, সেই রাইডে কিন্তু শিশুরা চড়ে আনন্দ উপভোগ করছেন এবং 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত বিভিন্ন রাইডে কিন্তু শিশুরা আনন্দ উপভোগ করতে পারছেন, সেই বিষয়টি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়াও মেলায় প্রবেশে কিন্তু 20 টাকার টিকিটের নির্ধারণ করা হয়েছে এবং 20 টাকার টিকিট কেটে কিন্তু দর্শনার্থীরা মেলায় সহজেই প্রবেশ করে কিন্তু তারা তাদের পণ্য কেনাকাটার পাশাপাশি কিন্তু বিভিন্ন রাইডে চড়ে কিন্তু তারা আনন্দ উপভোগ করছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এছাড়াও মেলায় কিন্তু একেবারেই জমজমাট হওয়ার কারণটি হচ্ছে মেলায় 2 শতাধিক দোকানে কিন্তু তাদের দোকানের বিভিন্ন পসরা সাজিয়ে কিন্তু তারা বসেছেন এবং তারা বলছেন যে বেচা বিক্রি কিন্তু খুবই ভালো হচ্ছে এবং ক্রেতাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা যদি একজন দোকানির সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই মেলায় বেচা বিক্রি কেমন? ভালো, বেচা কিনে খুব ভালো, খুব ভালো। এই দোকানি বলছিলেন যে মেলায় কিন্তু বেচা বিক্রি তাদের ভালো হচ্ছে, অর্থাৎ তারা প্রত্যাশা অনুযায়ী মেলায় যে দোকান বসিয়েছেন সেই লক্ষ্যে কিন্তু তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু হচ্ছে, সেই বিষয়টি বলছিলেন। এবং যারা সাধারণ দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু বলছেন এই মেলাটি এখানে অনুষ্ঠিত হয়, তাদের যে আনন্দ সেটি কিন্তু তারা উপভোগ করতে পারছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের মেলা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে জমে উঠেছে তাঁত ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। নতুন বছরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হওয়া 2 দিনের উদ্যোক্তা মেলার আজ শেষ দিন। মেলার খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, মেলায় কি কি ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ইসরাত, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ এলাকায়। এই এলাকাতে কিডস ল্যান্ড পার্ক নামে একটি উদ্যোক্তারা তারা কিন্তু এই পার্কের মধ্যেই পিঠা উৎসবের আয়োজন করেছে। এখানে মূলত চাঁপাইনবাবগঞ্জের এবং শিবগঞ্জের যারা উদ্যোক্তা আছে তারা তাদের পণ্যগুলো নিয়ে এসেছে এই মেলাতে। আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে উদ্যোক্তাদের নিজস্ব যে উৎপাদিত পণ্য, সেই পণ্যগুলো তারা কিন্তু এই স্টল দিয়ে বসেছেন। বিভিন্ন পিঠা আছে, তারপর নিজস্ব উৎপাদিত আমের আচার আছে, তারপর আমের গুড় আছে, তারপরে বিভিন্ন পণ্য তারা নিজেরাই উদ্যোক্তারা বানিয়েছেন এবং এছাড়াও তারা নকশি কাঁথা বিভিন্ন খাবার তারা কিন্তু নিয়ে এখানে এসেছেন। আমরা আরেকটু যদি একটু স্টল আপনাদেরকে দেখাতে চাই কি যে এই যে আমের আচার আছে, তারপরে চাঁপাইনবাবগঞ্জে যে ঐতিহ্যবাহী যে মাসকলাইয়ের কুমড়ো বড়ি আছে, আচার দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আমের জুস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমের জুস কিন্তু তারা কিন্তু সংরক্ষণ করে কিন্তু সারা বছর তারা কিন্তু রক্ষণাবেক্ষণ করে এবং তার যে ক্রেতাদের মাঝে তারা কিন্তু বিক্রি করে। আমরা আরেকটু দোকানে একটু দেখাতে চাই, সেখানে দেখতে পাচ্ছেন কি তাদের এই উদ্যোক্তাদের নিজস্ব হাতে বানানো তারা যে বিভিন্ন রকমের চাদর, তারপর বিছানার চাদর, কাঁথা, বিভিন্ন টুপি আপনারা দেখতে পাচ্ছেন, টুপি সহ বিভিন্ন আসবাবপত্র তারা মেলাতে নিয়েছে। আমরা একটু সংযুক্ত করতে চাই এই কিডস ল্যান্ড পার্কের উদ্যোক্তা জনাব এখানকার পরিচালকের সাথে। জি, আপনি একটু সায়েন্সে বলবেন কি আপনার এই মেলাটার উদ্যোগ কি? আর কি অ্যাকচুয়ালি আমরা এখানে কিডস ল্যান্ড পার্ক যখন দিই, আমাদের পরিকল্পনায় আছে যে আমাদের শিবগঞ্জের সবাইকে নিয়ে এই পরিচালনাটা করার। যে পার্কের নারী উদ্যোক্তা আমাদের কিন্তু একটা বড় সম্পদ। আমাদের বাংলাদেশের নারী উদ্যোক্তা যে হচ্ছে এটা কিন্তু আমাদের সাপোর্ট করা সবারই দরকার। এই মানে ধারাবাহিক থেকে চিন্তা থেকে কিন্তু আমরা নারী উদ্যোক্তাকে আমাদের কিডস ল্যান্ড পার্কে আমন্ত্রণ করি এবং তারা আলহামদুলিল্লাহ ভালো একটা নিয়ে এসে সবকিছু ভালো একটা বিজনেস করতেছে। আরো আপনারা সাপোর্ট করেন এবং হচ্ছে আপনারা এখানে সবাই আসেন। ধন্যবাদ। জি সাইন, আপনাকে ধন্যবাদ। জি ইসরাত, আপনি শুনছিলেন কি আসলে চাঁপাইনবাবগঞ্জে যারা উদ্যোক্তা আছে মূলত তাদেরকে উৎসাহ দিতে এবং তাদের যে বানানো যে নিজস্ব যে পণ্যগুলো আছে পণ্যগুলো বিশ্ব দরবারে তুলে ধরতে কিন্তু এই পিঠা উৎসব এবং উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে এই কিডস ল্যান্ড পার্কে। জি ইসরাত, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের উদ্যোক্তা মেলার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।